কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি দশা থেকে গ্রাহক কর্মকর্তারা উদ্ধার, অস্ত্রসহ আত্মসমর্পণ করল ৩ ডাকাত। এবার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ চলছে বললেন তারেক রহমান। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আতঙ্কের পরিবর্তে উৎসবের নির্বাচন চায় সরকার, জানালেন সংস্কার কমিশনের প্রধান। সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান মির্জা ফখরুলের। এবং তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের শঙ্কায় বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাড় নয় নাশকতাকারীদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুলকিয়ে মধ্যপড় এলাকায় রূপালী ব্যাংক জিনজিনা শাখা থেকে 4.5 ঘণ্টা পর গ্রাহক ও কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। 3টি দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে 3 ডাকাত। র্যাব জানায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি। এর আগে দুপুরে ওই ব্যাংকে হামলা চালায় ডাকাতরা। রানা আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকুন। ঢাকার কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে একদল ডাকাত। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে, দাবি করে মুক্তিপণ। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেয় স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা শাখাটি ঘেরাও করে। স্থানীয়রা জানায় ভেতরে অস্ত্রসহ 4 ডাকাত অবস্থান নিয়েছে। ম্যানেজারকে জানানো হলে তিনি সবাইকে বিষয়টি অবগত করেন। ম্যানেজার মোহাম্মদ হোসেন বাবু ভাই উনি ফোন দিয়েছে যে ভাই তাড়াতাড়ি ব্যাংকে ডাকাত পড়ছে, আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করেন। পরে তৎক্ষণিক আমরা নিচে এসে আমার ছোটো ভাই মাসুম ভাই নিয়ে আসার পর এসে দেখি পরে কামাল ভাই ছিল, কামাল ভাই হাবিব ওদের সাথে তালা মারিয়ে দিয়েছে মেন গেটটা। তালা মারার পর বাবা ভাই ফোন দিয়ে বলছে ভাই ওদের কাছে অস্ত্র আছে, আপনি এটা দূরে থাকে, ওরা গুলি করতে পারে। পরে আমরা সবাই পরে মাইকে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে। আমরা শুনতে পারলাম হঠাৎ করে আমাদের বিল্ডিং এর ব্যাংকে ডাকাত পড়ছে। ডাকাত পড়তে আমরা আশেপাশের দোকানদার, চারপাশের দোকানদার নিয়ে আমরা ওখানে গেলাম, গিয়ে ওই মেন গেট আর কি তালা মেরে দিলাম। আমরা এই রুমের ভিতরে ছিলাম, আমি প্রথম রুমের ভিতর থেকে বেরিয়ে দিয়ে দেখি যে ব্যাংকে ডাকাত ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে যে লোকজন এসে দেখলো, দেখার পরে তালা মারছে। তালা মারার পরে এই আস্তে আস্তে ডাকাত করতে করতে প্রচুর পরিমাণ লোক। পরে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। উদ্ধার করা হয় জিম্মি গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মূল্যে 31 দফার পক্ষে জনসমর্থন নেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বলেন, দেশের ভেতরে বাইরে থেকে এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংগ্রাম করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আতঙ্কের পরিবর্তে নির্বাচন যেন আবার উৎসবে পরিণত হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। গতকাল দুপুরে রংপুর ডিসি অফিসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সব দলকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়।
এতে যেন কোনো ধরনের বাধা না থাকে সে বিষয়টি নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন সঠিকভাবে ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার বক্তব্য, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় বিএনপি হতাশ বলেও জানান তিনি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত মন্টুলা নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে আরো কম সময়ে ভোটের আয়োজন করা সম্ভব বলেও জানান বিএনপির মহাসচিব। ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, দ্রুত সেটা করা সম্ভব। রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোডম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তাবলিগের জোর নিয়ে সংঘাতের কারণে আগামী বিশ্ব ইজতেমা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে দুই পক্ষের সাথীরাই সরকারের প্রতি আস্থাবান বলে তাদের জিম্মিদার সাথীদের পক্ষ থেকে জানানো হয়। নিজামুদ্দিনের অনুসারীরা আশাবাদ ব্যক্ত করেন, বৈষম্য বিরোধী সরকার তাদের প্রতি কোনো জুলুম করবেন না। এদিকে শুরায়ে নিজামের সাথীরা বলেন, আলেম ওলামাদের পক্ষেই মত দিবেন অন্তর্বর্তীকালীন সরকার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইজতেমার ময়দান হজের পরে দেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে একটি আবেগের জায়গার নাম, যেখানে সারা দেশের মানুষ একত্রে নিজেরটা খেয়ে পড়ে আল্লাহর ইবাদতে, দোয়া কান্নাকাটিতে মশগুল হন এবং আল্লাহর বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমায়েত হন। কিন্তু সম্প্রতি এই মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটে। ফলে এখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইজতেমা মাঠের দুই পাশে থাকা দুই গ্রুপের মসজিদে পাহারার কাজে কিছু সাথীরা অবস্থান করলেও মূল ময়দান একেবারেই ফাঁকা। আপাতত কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই বলে জানালেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা। আবদুল্লাপুর এবং কামারপাড়া আর এবং বেলাল মসজিদ এলাকায় আমাদের যথেষ্ট আমাদের ফোর্স মোতায়েন করা আছে এবং স্বাভাবিক। এখন আপনারা দেখছেন যে টোটাল এখানকার পরিবেশ এবং আইনশৃঙ্খলা একদম স্বাভাবিক। তবে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। শুরায়ে নিজামের সাথীরা আগে থেকেই বলে আসছিলেন ইজতেমা একটাই অনুষ্ঠিত হবে এবং সরকারও তাদের পক্ষেই মত দিবেন বলে ধারণা তাদের। আপনারা উলামা একরামের পরামর্শ করবেন, কারণ কে উলামা নিতে হবে কেন? এই সমস্ত মুসলমান এখানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকে, কিন্তু মুসলমানের সংখ্যা, মুসলমানের একটা বিষয় এখানে, এটা অন্য বিষয় এখানে আনলে চলবে না। যারা উলামা একরাম আছে, দিনের বিষয়ে অভিজ্ঞ আছে, তাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে সরকারকে। এদিকে নিজামুদ্দিন অনুসারীরা বলছেন, সরকারের সিদ্ধান্ত মেনেই তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী সরকার নিশ্চয়ই তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ করবেন না। নির্ধারিত সময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত তো সরকার নিবে, গভর্নমেন্ট নিবে,
গভর্নমেন্ট যদি নাকি তাদের ভাষায় কথা বলে সে সময় আমরা গভর্নমেন্টকে বলবো যে আমরা তো এই দেশের নাগরিক, আমাদের এই ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার আপনারা দিবেন কি দিবেন না। আমি তো মনে করি না যে গভর্নমেন্ট এই ধরনের অনৈতিক তারপরে অসাংবিধানিক একটা অর্ডার দিবে। উভয় পক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে, যথাসময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। তিনি বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ সহ সশস্ত্র বাহিনী, র্যাব ও বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝড় হয়ে গিয়ে যদি একটা বাড়ি ঘর অনেক সময় ক্ষয়ক্ষতি হয় না, এটা যদি আপনি বলেন যে সাথে সাথে পরের দিনে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ১৩৭টি বাস কেনার অনিয়মের অভিযোগে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব আমিনুল্লাহ নূরীর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ১,৯০৭ কোটি টাকার ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও খিলক্ষেতের প্রায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি মাত্র ব্রিজ। কথা ছিল লোহার পুরনো ব্রিজটি ভেঙে ২ বছরে নতুন পাকা ব্রিজ নির্মাণ করা হবে, কিন্তু নকশা জটিলতা, ঠিকাদারদের তালবাহানা ও কর্তৃপক্ষের হেয়ালিপনায় কেটে গেছে ৭ বছর। ঢাকার সাথে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর করতে পূর্বাঞ্চলের সীমান্ত লাগোয়া ইছাপুর পাতিরা ব্রিজটি দ্রুত নির্মাণ করার দাবি স্থানীয়দের। রূপগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ইছাপুরা খিলক্ষেত সড়কটি বেশ পুরনো ও জনপ্রিয় হলেও মাত্র একটি ব্রিজের কারণে যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের কয়েক হাজার মানুষকে। বালু নদীর ওপর দিয়ে বয়ে চলা এই সড়কটি দিয়ে প্রতিদিন ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও যাতায়াত করে হাজারো মানুষ। আর ব্রিজটির সাথেই রয়েছে হাটবাজার, ফলে ব্রিজ না থাকায় দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। যাতায়াতের খুব অসুবিধা, জনসাধারণের ব্রিজটি হলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা ধরেন মাল কিনে আনতে ২০০০ টাকা, রিক্সা ভাড়া লাগে ২০০ টাকা, ব্রিজ হলে ২০ টাকা, সবার উপকার হইতো। দ্রুত এটা একটা কিছু ব্যবস্থা করার জন্য এই যে কন্ট্রাক্টররা আসে ফালাইছে জায়গা, ওই যে আবার একটু কাজ ধরছে, আবার কবে জায়গাটার কোনো নিশ্চয়তা নেই যে কবে হবে। ইপারের মানুষ ইপারে গিয়ে পড়াশোনা করতে পারি না, তাই আমাদের অনেক সমস্যা হচ্ছে। যতদিন ধরে কাজ ধরছে এটা হেউলি পড়ে আছে, কখনো ২ জন মাইসও কাজ করে না, লোকই নাই। এটা আমার স্মরণই নাই, মনে হয় ৭-৮ বছর হয়ে আছে স্থানীয়দের অভিযোগ ২ বছরে ব্রিজ নির্মাণের সময়সীমা থাকলেও নকশার জটিলতা ও ঠিকাদারের নানা তালবাহানায় কেটে গেছে প্রায় ৭ বছর। শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রী একবার থেকে আরেকবার যেতে পারছে না, যার ফলে ওই ছাত্রছাত্রীরা ড্রপ আউট হচ্ছে। তবে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শেষ করার আশ্বাস এলজিআইডির। আমরা ঠিকাদারের সাথে সর্বশেষ আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় অত্যন্ত এই ব্রিজটি বাস্তবায়নের জন্য অত্যন্ত শ্রম দিচ্ছেন এবং উনি অনেকবার কয়েক দফা প্রকল্প পরিচালক, ঠিকাদার এবং আমাদের সহ সবাইকে নিয়ে কনসালটেন্ট টিম সবাইকে নিয়ে অনেকবার মিটিং করেছেন, সাইটে করেছেন, অফিসে করেছেন। শুধু আশ্বাসের বাণী নয়, বৃহৎ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সচেতন মহলের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, কম্বল এবং বিভিন্ন কসমেটিক্স জব্দ করা হয়েছে। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বেনাপোল বিওপি, আমরাখালী চেকপোস্ট, কাশীপুর বিওপি, পাঁচ পীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিস এবং বিভিন্ন কসমেটিক্স জব্দ করা হয়। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌমোহনী বাণিজ্যিক শহরে সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলুর ব্যানারে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ প্রথমবারের মতো আয়োজন করেছে ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম। অনুষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লেটেস্ট সব তথ্য ও অনুসন্ধান বিষয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত হেলথ প্রফেশনালদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইটিআইডি এর সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার এম.এ. হাসান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিও সামির সিং। এছাড়া বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রফেসর ও প্রধান অধ্যাপক ডাক্তার এ.এস.এম. আরিফ আহসান সহ অনেকে। উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খান এর উদ্যোগে বর্ণাঢ্য মিউজিক্যাল নাইট ও শীতের পিঠা উৎসব হয়েছে। ইউনিএল টেনিস কোর্ট মিলনায়তনে এই আয়োজন করা হয়। এ সময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট গাউস ইউ খান বলেন, নানা বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে সদস্যদের ভরপুর করে আগামীতে এই ক্লাবকে আরও দৃষ্টিনন্দন ও রাজধানীর সেরা ক্লাবের তালিকায় রাখতে তিনি বদ্ধপরিকর। ক্লাবের উন্নয়নে ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে তিনি আবারও সদস্যদের আন্তরিক সমর্থন চান। পরে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা, হাবিব ওয়ালিদ, প্রীতম হাসান, রিজিয়া পারভিন মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। 25 ডিসেম্বর উত্তরা ক্লাবের নির্বাচন। পতেঙ্গা এলাকায় দুস্থ বিভিন্ন লোকজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল বলেন, সমাজে বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো, দুঃখ কষ্টে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, একজনের বিপদে অন্যজনের এগিয়ে যাওয়া। এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রসেল সহ অনেকে। নোয়াখালী সদর পূর্ব চরবটুয়ায় আওয়ামী লীগের নেতা আবুল ফাতাহ ও মোকাররম ভূঁইয়ার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি বণ্টন না করে জোরপূর্বক জবরদখল ও আবু সাইদ ভূঁইয়ার পরিবারের উপর অস্ত্র ও পিস্তল দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি আবুল ফাতাহ জমিনে হাল চাষ করতে গেলে পিয়ার ভূঁইয়া বাধা দেয়। এতে আবুল ফাতাহ ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলায় কাশিরাম বেলপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুর ইউনিয়নের চওড়া বাজার সংলগ্ন
স্কুল মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন। সমাবেশের উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া। সমাবেশটি পরিচালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান দিনার সরকার। নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বসত ঘরে হামলা ভাঙচুর এবং অপমৃত্যুকে হত্যা আখ্যায়িত করে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মিরওয়ারিশপুর গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রবাসীর ছোট ভাই আব্দুল মান্নান মুন্না বলেন, প্রবাসীর পরিবারকে হয়রানির উদ্দেশ্যে কিছু সন্ত্রাসী বসত ঘরে হামলা করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন তিনি। বন্দরনগরীর একটি হোটেলে দোহা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত কেজি এবং গ্রেড 5 সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাইমারি বেস্ট টিচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তাবাসসুমা বারা চৌধুরী, প্রি স্কুলের বেস্ট টিচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন সাদিয়া সুলতানা রিমা। পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে এবং অধ্যক্ষ হাসিনা মোহাম্মদের সঞ্চালনায়তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান, প্রতিষ্ঠানের HR ম্যানেজার সজীব উদ্দিন। পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে সুস্বাস্থ্য রক্ষায় লক্ষ্যে দেশে বাস্তবায়িত হচ্ছে ন্যাশনাল অ্যান্ড বায়োলেটারাল ওয়াশ অ্যাডভোকেসি প্রকল্প। সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রকল্পের সাফল্য উদযাপন করার পাশাপাশি বাংলাদেশে ওয়াশ পরিষেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ওয়াটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। দর্শক, সংবাদ শেষ করব একজন কৃষক ও তার পোষা গরুর বন্ধুত্বের খবর দিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প অনেকেরই জানা। গল্পে কৃষক গফুর সন্তানের মতো ভালোবাসে তার পোষা গরু মহেশকে। মহেশ গল্পে মালিক ও পশুর মধ্যে যে ভালোবাসা, এবার সেই গল্পের আধুনিক রূপ যেন বাস্তবে ফুটে উঠেছে বগুড়া শিবগঞ্জে। উপজেলার শিবগঞ্জ গ্রামের বাপ্পি কষায় যেখানে যান সেখানে তার পিছু হাঁটে তার মহিষটি। এ যেন মানুষ ও মহিষের অদ্ভুত এক বন্ধুত্ব। প্রতিনিধি সাজু মিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাপ্পি পেশায় একজন মাংস বিক্রেতা। 6 মাস আগে রাজশাহী থেকে ক্রয় করেন মহিষটি। মোটা তাজা করার উদ্দেশ্যে বাড়িতে লালন পালন শুরু করলে বাপ্পির সাথে হয়ে যায় বন্ধুত্ব। বাপ্পি জানান, হাটে মাংস কেটে বিক্রির উদ্দেশ্যে মহিষটি কেনা হলেও অবুঝ প্রাণীর ভালোবাসায় সিদ্ধান্ত নেন বিক্রি না করার। বাপ্পি এখন যেখানেই যান তার সঙ্গী মহিষটি। উদ্দেশ্য করে লিয়াচ্ছিলাম যে 3-4 মাস পালবো, পালে একে আমি ছেল করে দেবো। পরে যাই দেখি যে সেরকম ভালোবাসা মায়া হয়ে গেছে। তারপর নিলে আমি 2টা কিনে লিয়াচ্ছিলাম, একটা আউট করে দিছি, এক থুয়ে দিছি। মানুষের থেকেও বেশি ভালোবাসে, মানে কখন বাসাতে আসি কখন না আসি, ওই না এলে খালি চিল্লি করে, ওই রুমের মধ্যে খালি চিল্লি করে। মানে খিলেন দিলেন, তারপর ডুব গোসল দেওয়া, আমার পিছে পিছে বেড়ান ঘুরে বেড়ান, সেই রকম মায়ায় ভালোবাসায় পড়ে গেছে। মানুষ আর মহিষের বিরল বন্ধুত্ব অবাক করেছে পরিবার সহ প্রতিবেশীদের। 6 মাস যাবে তো পালিচ্ছি, বাড়ির নিজের সন্তানের মতোই লেনদেন করা লাগে। বাড়িতে না থাকলে কোনো জিনিস খায় না, মানে সিগড়ি করে। সোলপলে লাগান দরদ করে মানুষ করায়। যে মোষগুলো পালছে আগে, সেই মোষের চেয়ে এই মোষটা মনে করেন অন্য ধরনের। এমনভাবে তার
পোস্ট বানাইছে যে কোনো একটা ব্যক্তিকে যে আঘাত করবে এরকম কোনো ব্যাড রিপোর্ট আমাদের কাছে আসে নাই। সব সময় সাথেই থাকে, পিছনে যায় আসে, যেভাবে ডাকে এভাবে পিছনে যায়, কারো কোনো ক্ষতি করে না। বন্ধুর মতো খুনসুটি করার পাশাপাশি হাঁটতে দেখে তাকিয়ে থাকেন এলাকার মানুষ, যা দেখে মুগ্ধ সবাই। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিম্মি দশা থেকে গ্রাহক কর্মকর্তারা উদ্ধার, অস্ত্রসহ আত্মসমর্পণ করল 3 ডাকাত। এবার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ চলছে বললেন তারেক রহমান। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আতঙ্কের পরিবর্তে উৎসবের নির্বাচন চায় সরকার, জানালেন সংস্কার কমিশনের প্রধান। সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান মির্জা ফখরুলের। এবং তাবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষের শঙ্কায় বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাড় নয় নাশকতাকারীদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।